নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার একটা নতুন, খুব মজার অথচ খুব শিক্ষণীয় একটা গল্প পাঠ নিয়ে চলে এসেছি আমার নতুন পডকাস্ট চ্যানেল জাগৃতি দ্য অ্যাওয়েকেনিং এ। আমি একটা সময় শঙ্করের অসম্ভব একটা বইপোকা ছিলাম। আমার মার থেকে শঙ্করের সমস্ত উপন্যাস, আত্মজীবনীমূলক যে লেখা, তারপর শঙ্করের যে ছোট ছোট গল্পগুলো, রম্য রচনা, এগুলো আমি স্কুল লাইফ থেকে ভীষণ আগ্রহ সহকারে পড়তাম এবং অপেক্ষা করতাম কবে পূজাবার্ষিকীতেও শঙ্করের লেখা কিছু থাকবে। তো ঘটনাচক্রে আমার বাবা মা যখন বিবাহসূত্রে আবদ্ধ হন 1976 সালে, তখন আমার মা একটি বই পান, উপহার পান, বিয়েতে প্রীতি উপহার। আমি জানি না কে দিয়েছিলেন, কিন্তু তাতে আমার খুব লাভ হয়েছে। কারণ এই যে বইটার কথা বললাম, এটা হলো শঙ্করের লেখা যেখানে যেমন, সমস্ত রম্য রচনা আর ছোট গল্পের সংকলন। এবার গল্পগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, শঙ্কর যখন ইংল্যান্ড এবং আমেরিকাতে বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বা এমনি কিছু পার্সোনাল কাজের জন্য ভ্রমণ করেন, সেই সময়কার কিছু টুকরো টুকরো অভিজ্ঞতা ওনার হয়েছিল কিছু মানুষের সংস্পর্শে এসে। আমেরিকার অনাবাসী ভারতীয় বা ইংল্যান্ডের অনাবাসী ভারতীয়, তারপর ইংল্যান্ডবাসী কিছু লোক, কিছু ব্রিটিশ এবং আমেরিকান সিটিজেন্সের সংস্পর্শে উনি এসেছিলেন, তাদের সাথে বিভিন্ন তার অভিজ্ঞতা হয়েছিল, তিনি ঋদ্ধ হয়েছিলেন। এবং এই সমস্ত অভিজ্ঞতার সম্ভার হলো যেখানে যেমন, যে বইটি প্রথম প্রকাশিত হয় এপ্রিল 1974 সালে। তো সেই বইটার থেকে একটা গল্প আমি পাঠ করে শোনাবো, সুবর্ণরেখার স্বামী। খুব ইন্টারেস্টিং গল্পটি। একজন বাঙালি মেয়ে যখন একজন আমেরিকান প্রফেসরকে বিয়ে করেন, তখন তার অভিজ্ঞতা কেমন হয় এবং প্রফেসরের জীবন কিভাবে আমূল পাল্টে যায় কলকাতায় এসে, এবং একটা অদ্ভুত সুন্দর কার্মিক কানেকশন তার হয়। একটু গল্পটা পড়লেই বুঝতে পারবেন। তো চলুন গল্পটা আমাদের সবার সঙ্গে শেয়ার করি। সুবর্ণরেখার স্বামী। সত্যি কথা বলতে কি, ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, এবং পূর্ব পশ্চিমের কোনো দিন মিলন হবে না, এই কথাটা পটলদার কোনো দিনই ভালো লাগেনি। পটলদার মতো লিন্ডসে মিলনারও একই স্বপ্ন দেখত। তার সঙ্গে আমার দেখা যদিও মার্কিন মুলুক থেকে ফেরার পরে হয়েছিল, তবু ঘটনাটা এখানেই বলে রাখা ভালো। মার্কিন দেশ থেকে ফেরবার বেশ কিছুদিন পরেই লিন্ডসে বাবা জীবনের নাটকীয় সংবাদ আমার কাছে নাটকীয়ভাবে উপস্থিত হয়েছিল। আমার শ্রদ্ধেয়া তাজুদির কিছু কিছু খবর এপার বাংলা ওপার বাংলায় বলেছি, কিন্তু পিস্তুত দিদি ফুলিদির কথা লেখা হয়নি। ফুলিদি অর্থাৎ মিসেস ফুল্লরা মুখার্জি আমার পিসিমার একমাত্র কন্যা, বর্তমানে বয়স 47। এই কয়েকদিন আগে শুভেন্দুদার সঙ্গে তার শুভ বিবাহের রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। রজত জয়ন্তী উপলক্ষে ফুলিদি আমাদের নেমন্তন্ন করে খুব খাওয়ালেন। আমার পাতে দই পরিবেশন করতে করতে সুরসিকা ফুলিদি বলেছিলেন, খুব তো লেখক হয়েছিস, ইনিয়ে বিনিয়ে গল্প বানিয়ে তাজুদিকে তো ফেমাস করে দিলি, তা আজকের জন্যে কিছু একটা বিবৃতি দে। দ্বিতীয়বার দই চাইতে চাইতে বললাম, 1947 সালে আমাদের জীবনে দুটো বড় ঘটনা ঘটেছিল, তোমার বিয়ে এবং ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তি। এই 25 বছরের স্বাধীনতা আদৌ ফলপ্রসূ হয়েছে কিনা সে সম্বন্ধে ঘোরতর সন্দেহ আছে, কিন্তু শুভেন্দুদা ও তোমার বিবাহ যে ফলপ্রসূ হয়েছে সে সম্বন্ধে কোনো মতদ্বৈধ নেই। আমরা তিনটি হীরের টুকরো ভাগ্নে ভাগ্নি লাভ করেছি। শুভেন্দুদা চাকরি জীবনে তেমন কেষ্টবিষ্ট না হতে পারলেও নিজের ছেলে মেয়েদের ভালোভাবেই মানুষ করেছেন। বড় ভাগ্নে অনিমেষ এখন জার্মানিতে। রাষ্ট্রায়ত্ত ইস্পাত কোম্পানি সরকারি খরচে তাকে বিদেশে পাঠিয়েছে। মেজ সুবর্ণরেখা
এত সাবজেক্ট থাকতে ইংরেজি পড়বার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। বাবা মায়ের চোখের সামনে থাকবার মধ্যে ছোট কন্যা রূপসী এখন যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। পড়াশোনায় তিনজনেই চৌখস। অজস্র ছাত্রছাত্রীকে বঞ্চিত করে নির্লজ্জভাবে এরা এত পদক, পুরস্কার এবং স্কলারশিপ বাড়িতে এনেছে যে মনোপলি কমিশনের কাছে এই পরিবারের নামে অভিযোগ আনাই যায়। রজত জয়ন্তীর দিনেও ফুলিদিকে আমি বলেছি, পিসিমার কাছে যতদূর শুনেছি লেখাপড়ায় তোমার তেমন নজর ছিল না, কিন্তু ছেলেপুলেদের কিভাবে এমন তৈরি করলে? তুই আর চালাকি করিস না। ছেলে মেয়েদের খবরদারি করতে গিয়েই তো হাড় ভাজা ভাজা হয়ে গেল। এবার যদি একটু হাত পা ছাড়া হয়ে শান্তি পাই। ফুলিদিকে বলেছি, গভর্নমেন্টের উচিত তোমাকে কোনো কলেজ হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট করে দেওয়া। নিজের ছেলেমেয়েরা তো মানুষ হলোই, এবার পরের ছেলে মানুষ করো। এ হেন ফুলিদি হঠাৎ আমার কাছে SOS পাঠিয়েছেন। রূপসী আমাকে ফোনে জানালো, মা বলেছে খুব জরুরি, তোমাকে অবশ্যই আসতে হবে। ফুলিদির সঙ্গে দেখা হলে লাভ ছাড়া লোকসান নেই। ওর রান্না জল খাবার বেশ লোভনীয়। ফুলিদির ওখানে হাজির হতেই দেখলাম দিদির মুখ বেজায় শুকনো। সোফার এক কোণে দিদি চুপচাপ বসে আছেন। কোলের ওপর বোনার কাঠি ও উল পড়ে আছে, কিন্তু হাত নড়ছে না। ফুলিদিকে বেকার বসে থাকতে কখনো দেখিনি। সবসময় হাত চলছে, হয় পশম না হলে সেলাই। তাই বেশ চিন্তিত হয়ে উঠলাম। ফুলিদি আমাকে দেখে বললেন, এলি তাহলে? মায়ের পেটের ভাই নেই, তোরাও যদি না দেখিস। ফুলিদির নিজের ভাই নেই বলে চিরকালই একটু দুঃখ, কিন্তু আমরা ফুলিদিকে অ্যাজ গুড অ্যাজ নিজের বোন বলেই ব্যবহার করে এসেছি। ভাইফোঁটার দিন কোনো দয়া মায়া দেখাইনি। জিজ্ঞেস করলাম, কি হলো তোমার? গল ব্লাডারের ব্যথাটা আবার চাগালো নাকি? মেডিকেল কলেজে জানাশোনা সার্জেন রয়েছে, কতদিন বলছি চলো দেখিয়ে নি, দরকার হলে কাটিয়ে নাও। ফুলিদি ঝাঁঝিয়ে উঠলেন, যাব, ওখানে যাব, তবে চিকিৎসার জন্য নয়, ডেথ সার্টিফিকেট লেখাবার জন্য। ভাবে ভাবে বুঝলাম ফুলিদির শরীর বেশ ভালোই আছে, যা খারাপ হয়েছে তার নাম মন। অবস্থা সুবিধের নয়, ঘোর দাম্পত্য কলহ। তাহলে কবে আমার মুক্তি হবে বলতে পারিস? ফুলিদি এবার প্রায় সজল চোখে কিন্তু বেশ ঝাঁঝের সঙ্গেই প্রশ্ন করলেন। পরিস্থিতি সংকটজনক, কিন্তু এত ঘটা করে বিয়ের সিলভার জুবিলি পালনের পর তো আর ডাইভোর্স করা যায় না। বরং আমার ওখানে গিয়ে কদিন থাকো, শুভেন্দুদা 48 ঘন্টার মধ্যেই বুঝতে পারবে হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। ফুলিদি এবার একটু রাঙা হয়ে উঠে আমায় বকুনি লাগালেন, তোর মাথায় সব সময় গল্পের প্লট ঘুরছে। 25 বছর বিয়ের পর ডাইভোর্স হয়ে গেলেই ছোটখাটো বাংলা নভেল হয়ে যায়। তোর জামাইবাবু শুনলে কিন্তু খুব কষ্ট পাবেন, উনি তো 7-এও থাকেন না, 5-এও থাকেন না। তাহলে বিব্রত হয়ে আমি এবার নিজেকে সামলাবার চেষ্টা করি। সোফায় হেলান না দিয়ে ফুলিদি এবার উঠে বসলেন। নিজের কপালে হাত রেখে বললেন, কপাল কপাল, সন্তান মানেই অশান্তি, এই কথাটা তোর নভেলের কোথাও বড় বড় টাইপে ছাপিয়ে দিস। বাঁজা হওয়া অনেক সুখের, তাদের মুখ পুড়াবার কেউ থাকে না। আমার মন অচিরেই জার্মান প্রবাসী যুবক ভাগ্নে অনিমেষের কাছে চলে গেল। জার্মান যুবতীরা যে কৃষ্ণবর্ণ ইন্ডিয়ান ছোকরাদের উপর বেশি প্রসন্ন, সে কথা শ্রদ্ধেয় সৈয়দ মুস্তাবা আলীর বইতে পড়েছি এবং প্রত্যক্ষদর্শীদের কাছে বহুবার শুনেছি।
কয়েক সপ্তাহ আগে শ্রীমান ভাগিনেও নিজের যে ছবি পাঠিয়েছে তার এক কোণে নাকি সসারমেয় এক বিড়ালাক্ষী বিধুমুখী অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফুলিদি যে ভয় পেয়ে আরও পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের জন্য পাশের বাড়ি থেকে ম্যাগনিফাইং গ্লাস চেয়ে আনিয়েছিলেন, সে খবরও আমার কানে ছোট ভাগ্নি মারফত এসেছিল। অনিমেষের ব্যাপারটায় আন্দাজে ঢিল ছুঁড়ে বললাম, ভাগ্যে যা লেখা আছে তা কি খণ্ডাতে পারবে ফুলিদি? ফুলিদি যেন একটু চাঙ্গা হলেন, দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তা সত্যি। স্কুল ম্যাগাজিনের লেখার জন্য মামা তোর কান মলে দিয়েছিলেন, কিন্তু ভবিতব্য কি আটকানো গেল? বাপের অত বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত তুই নভেল নাটকের লাইনেই তো চলে গেলি। আমার ভাগ্যেও যা আছে তাই হবে, কি বল? আমি যে ক্রমশ ভুল পথে যাচ্ছি তখনও না বুঝে আমি বললাম, অনেকে বলেছে এই মহাকাশচারীদের যুগেও সাহেব মেমসাহেব, বাঙালি অবাঙালি এসব পার্থক্য আর থাকবে না। অনেকদিন আগেই তো কবি আন্দাজ করে লিখেছিলেন, জগৎ জুড়িয়া আছে এক জাতি, সে জাতির নাম মানুষ জাতি। রাখ রাখ, মুখ ঝামটা দিলেন ফুলিদি। নাটক, নভেল আর সংসার এক জিনিস নয়। দুনিয়াটা দোআঁশলায় ভরে যাবে এটা কিছু শুভ সংবাদ নয়। আমি মাথা চুলকোতে চুলকোতে বললাম, অনেক ইন্ডিয়ান যুবক স্বদেশী যুগে মেম বিয়ে করবার পবিত্র শপথ নিয়েছিল। তাদের বক্তব্য ছিল, সাদা চামড়া আমাদের উপর অনেক প্রভুত্ব করেছে, আমাদের দাস বানিয়ে রেখেছে। ঠিক হ্যাঁ, আমরাও প্রতিশোধ নিচ্ছি। মেম বিয়ে করে তাকে দিয়ে এঁটো বাসন মাজাবো। সে তো তবু ভালো ছিল, কাঁদো কাঁদো হয়ে ফুলিদি বললেন। পুরুষ মানুষ যা করে তাই মানিয়ে যায়, কিন্তু মেয়েদের সব মানায় না। কি হলো তোমার? আমি ফুলিদিকে একটু ঠেলা দিলাম। চোখের জল ফেলে ফুলিদি বললেন, তোর আদরের ভাগ্নি, এত বই ঘেঁটে ঘুটে যার নাম রেখেছিলি সুবর্ণরেখা, সেই এবার বংশের মুখ ডোবাতে বসেছে। ম্লেচ্ছ বিয়ে করে সে এবার সাহেবের এঁটো বাসন মাজবে। বেশ একটু ধাক্কা খেয়েও ফুলিদিকে বলতে গেলাম, বিদেশে এখন দিনকাল পাল্টেছে, বউদের আর বাসন মাজতে হয় না, ও কাজটা স্বামীরাই সেরে নেয়। কিন্তু ফুলিদির শোচনীয় মানসিক অবস্থা দেখে আমার গলা দিয়ে স্বর বেরুল না। পরবর্তী খবরাখবর যা পাওয়া গেল তা সংক্ষেপ করলে এই রকম দাঁড়ায়। সুবর্ণরেখা যাকে বিয়ে করবে বলে ঠিক করেছে তিনি এক আমেরিকান অধ্যাপক, সুবর্ণরেখারই মাস্টারমশাই, লিন্ডসে মিলনার। যে মেয়ে এত শান্ত ও গম্ভীর ছিল, শেক্সপিয়ার ও মিল্টন ছাড়া যার মাথায় কিছুই ঢুকতো না, সেই যে প্রজাপতির স্বর নিক্ষেপ করে সাহেব মাস্টারের মাথা ঘুরিয়ে দেবে, এটা আমাদের অপ্রত্যাশিত ছিল। চোখের জল মুছতে মুছতে ফুলিদি আমার জলখাবার তৈরি করবার জন্য রান্নাঘরে চলে গেলেন। যাদবপুরের হবু ইঞ্জিনিয়ার রূপসী মুখার্জি এবার বয়লার স্যুট পরে কলেজ থেকে ফিরল। এ কি ড্রেস তোর? আমি বিস্ময় প্রকাশ করি। মামা, একটু প্র্যাকটিক্যাল হও, শাড়ি পরে ওয়ার্কশপে কাজ করা চলে না। রূপসী চ্যাটাং চ্যাটাং করে কথা শুনিয়ে দিল। তোর দেখছি আমার উপর বেজায় রাগ, আমি অভিযোগ করি। রাগ হবে না, না হয় বানিয়ে বানিয়ে গাঁজাখুরি গল্প লেখো, তা বলে ওই রকম একটা বিদিগিশ্রী নাম আমার ঘাড়ে চাপিয়ে দিলে। নামটা খারাপ হলো? তুই হবার পর পুরো 2 দিন আমি জ্ঞানেন্দ্রমোহন দাশের অভিধান ঘেঁটে নামটা পছন্দ করেছিলাম। কানা ছেলের নাম পদ্মলোচন। রূপসী তড়বড় করে উঠল। কোন ছোঁড়া বলে রে? আমি চ্যালেঞ্জ করি। ক্লাসের ছেলেরা আড়ালে যা বলে তা শুনলে তুমি ছেলে মেয়েদের নাম বিলানো ছেড়ে দেবে, বুঝলে মামা? তারা আমাকে ডাকে উপসী। আমি উত্তর দিই, তাই বল,
একটু রোগা বলে রসিকতা করে। হাজার হোক যাদবপুর এখনো মফস্বল। ওরা জানে না রোগা স্লিম মেয়ে ছাড়া আজকাল বিলেত আমেরিকায় কেউ বিয়ে করতে চায় না। মামা, তুমি আমাকে স্তোক বাক্য দিও না। যা বলছো তা যদি সত্যিই হতো তাহলে বিদেশে দিদির বিয়ের কথা উঠতই না। সুবর্ণরেখা দেহ এবং স্বভাবে একটু স্নেহময়ী। বিদেশে খাঁটি দুধ মাখনের কল্যাণে একটু ভাড়াতুরো হয়েছে। দিদির প্রসঙ্গে মায়ের দুঃখের কথা তুলতেই রূপসী সঙ্গে সঙ্গে বোনের পক্ষে সওয়াল শুরু করলো। বেশ করেছে দিদি, রং যখন কালো তখন কোনো গুণবান বাঙালি ছোকরার গার্জেন দিদিকে বিয়ের পরীক্ষায় পাশ করাতো না। আহ রূপসী, বাঙালি জাতের সবাই খারাপ নয়, আমি স্বজাতি প্রীতি দেখাই। রেখে দাও তো মামা, তোমরা সাউথ আফ্রিকানদের থেকেও বর্ণবিদ্বেষী। চেষ্টা করেনি মা? দিদির বিদেশে যাবার আগেই তো লুকিয়ে কাগজে বিজ্ঞাপনও দিয়েছিল। আত্মীয় স্বজন সবাইকে পাত্রের কথা বলেছিল। অমন গুণের মেয়ে, ইংলিশে অমন রেজাল্ট, অমন ফ্যামিলি, কিন্তু পেরেছিল সুপাত্র জোগাড় করতে। চামড়া সাদা না হলে বাঙালি মেয়েদের কোনো ভবিষ্যৎ নেই, বুঝলে মামা? তা তোর আর ভাবনা কি? তুই তো ফর্সা। আমি অবস্থা আয়ত্তে আনবার চেষ্টা করি। রূপসী সে কথায় কান না দিয়ে বলল, আমি তো বলবো দিদি একটা কাজের কাজ করেছে। যেসব ছোকরা এখানে বরফ সাদা মেয়ে মানুষ চায় তাদের চোখ খুলুক। আমি ফুলিদির দিকটা ভাগ্নির কাছে তুলে ধরবার চেষ্টা করলাম। আমার দিদির দুঃখের কথাটা তোরা ভেবে দেখছিস না। প্রথম মেয়ে বিয়ে দিয়ে মনের মতো জামাই আনবার স্বাদ থাকবে না? স্বাদ তো থাকে, কিন্তু মুরদ কই? রূপসীর কড়া কথা। কিন্তু তা বলে যার তার সঙ্গে? যা তা পাত্র তো দিদি পছন্দ করেনি। ভদ্রলোক হার্ভার্ডের MA, আগে আমেরিকার সেরা স্কুলে পড়েছেন। বংশ ভালো, বাবা ডাক্তার, মা জজের মেয়ে। আর কি চাও তোমরা? আমি বললাম, সবই স্বীকার করছি, কিন্তু আমার দিদির দুঃখ তোদের বোঝাতে পারবো না। মেয়ে দেওয়া মানেই তো হেরে যাওয়া। আমাদের কালচারের একটা ক্ষতি। বাইরের কালচার থেকে মেয়ে আমদানি হলে আমাদেরই লাভ, কিন্তু আমাদের মেয়ে এক্সপোর্ট হয়ে গেলে পুরো লোকসান। রূপসী ইঞ্জিনিয়ারিং না পড়ে তর্কশাস্ত্রের ছাত্রী হলে ভালো করত। একটুও না ভেবে সে উত্তর দিল, এসব তুমি পুরনো যুগের কথা বলছো মামা। এখন মেয়েরা যেখানে যায় সেখানেই কালচারাল কনকোয়েস্ট হয়। তুমিই তো লিখেছিলে লক্ষ লক্ষ জাপানি সৈন্য প্রাণ দিয়েও যে আমেরিকাকে হারাতে পারেনি, কয়েক হাজার জাপানি মেয়ে হাসি এবং চোখের ইশারাতে সেই অসাধ্য সাধন করেছে। বিশ্বযুদ্ধ জিতবার ঠিক পরেই অনেক জাত ব্যাটল অফ বেডে, মানে বিছানা যুদ্ধে গো হারান হেরে যায়। ফুলিদি জলখাবার হাতে প্রবেশ করলেন। আমাকে বললেন, তুই আমাকে সুইসাইড এনে দে, খেয়ে আমি ওইসব জ্বালা থেকে বাঁচি। ও কি আনবার জিনিস দিদি? ওটা করবার জিনিস। তার মাল মশলা জোগাড় করে দিলে তুমি বাঁচবে সত্যি, কিন্তু আমরা মারা পড়ব। তোমাকে সাহায্য করবার জন্য শুভেন্দুদা প্রথমেই আমাকে হাজতে ঢোকাবে। আঁচলের খুঁটে চোখের জল মুছতে মুছতে ফুলিদি বললেন, আমার কোষ্ঠী বিচার করে আর রথিন পণ্ডিত বহুদিন আগেই বলেছিলেন সন্তানদের হাতে MA অনেক দুঃখ পাবে। কবে বলেছিল? আমি জানতে চাই। কবে আবার? বিয়ের আগে বাবা ক্ষণ কোষ্ঠী বিচার করিয়েছিলেন তখন। ভাবলাম একবার বলি, জেনে শুনে সেক্ষেত্রে বিয়ে না করাই উচিত ছিল, কিন্তু ফুলিদির যা মনের অবস্থা তাতে টিপ্পনি কাটতে সাহস হলো না। ভেবে চিনতে সান্ত্বনা দিলাম, দুঃখ দেবার জন্যেই তো সন্তান ফুলিদি, না হলে অত যন্ত্রণা সহ্য করে মাকে ছেলেপুলের জন্ম দিতে হয়। ফুলিদি বললেন, ওসব কথা থাক,
সাহেবের গলায় মালা দেবার কি কি বিপদ তুই আমাকে বলে দে, মেয়েকে শেষবারের মতো লিখে দিই। আমি ভীষণ বিপদে পড়ে গেলাম। বললাম, মেম সাহেব বিয়ে করবার কি বিপদ তা তোমাকে গড়গড় করে বলে দিতে পারি। অন্তত 8 ডজন অভিযোগ আমার কানে এসেছে। যেমন প্রতিটি বউ এক একটি শ্বেত হস্তিনী, ভীষণ কুঁড়ে, ইন্ডিয়ার গরম সহ্য করতে পারে না, শ্বশুর শাশুড়ির মুখ দর্শন করতে রাজি নয়, কম পয়সায় সংসার চালাতে পারে না, ঘন ঘন হোম লিভে যাবার জন্য ব্যস্ত। দুর্জনেরা বলে বেশিরভাগ মেমের মুখে গন্ধ, কম বয়সে বুড়ি হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেশি মেয়ের সাহেব জামাই সম্বন্ধে তো কোনো খবরাখবর নেই। আমাকে আর কত জ্বালাবি, মামা বেঁচে থাকলে তার কাছেই যেতাম। ফুলিদি একেবারে কাঁদো কাঁদো। অগত্যা মাথা চুলকে বললাম, যে কোনো পুরুষ মানুষকে বিয়ে করবার মধ্যে যে স্বাভাবিক বিপদগুলো রয়েছে সেইগুলো সাহেব স্বামী হওয়ার মধ্যেও নিশ্চয়ই আছে। যেমন স্বাধীনতা নষ্ট হওয়া, ছেলেপুলে হয়ে সংসারের খুঁটিতে বেঁধে মার খাওয়া, পয়সা কড়ি নিয়ে খিটিমিটি। আরও বলতে যাচ্ছিলাম, কিন্তু ফুলিদি মুখ ঝামটা দিয়ে বললেন, 25 বছর স্বামীর ঘর করছি, ওগুলো তোর থেকে একটু বেশিই জানি, তুই বরং শুধু সাহেবদের ব্যাপারগুলো বল। বললাম, তুমি আমার অপরাধ নিও না ফুলিদি। সাহেবরা গরু খায়, মদ খায়, পরের বউকে নিয়ে নাচে, মেয়েদের বেশি জামা কাপড় পরা পছন্দ করে না। আর এবার আমি নিজেই একটু সংকোচ বোধ করলাম। থামলি কেন, বল। আর সাহেবরা বিশ্বাস করে না বিয়েটা জন্ম জন্মান্তরের ব্যাপার, তাই একটু বেগড়বাই হলেই ডাইভোর্স করে দেয়। ফুলিদি আঁতকে উঠলেন। দিদিকে শান্ত করবার জন্য বললাম, সাহেব জামাই হলে তোমার হ্যাঙ্গামা অনেক কম, বিয়েতে 5 ডজন নমস্কারী শাড়ি দিতে হবে না। রূপসী হঠাৎ ফোড়ন কেটে বসলো, হিপি জামাই হলে একটা গাঁজার কলকে দিয়ে জামাই ষষ্ঠীর দায় সারা যাবে। ফুলিদির সঙ্গে এখন রসিকতার সময় নয়। বকুনি দিয়ে রূপসীকে বিদায় করলাম। দিদিকে বললাম, সাহেব জামাই হলে তোমার খুব সুবিধে, যখন খুশি মেয়ের বাড়িতে উঠে শাশুড়ি আদর ভোগ করবার অধিকার থাকবে তোমার। ফুলিদির এসব কথা ভালো লাগলো না। আঁচলের খুঁটে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেলেন। মেয়ের বিয়ে বন্ধ করবার জন্য ফুলিদি যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তান্ত্রিক জ্যোতিষীর সিঁদুর লাগানো এয়ার লেটার ফর্মে মেয়েকে অনেকগুলো চিঠি লিখেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। মনের মতো ছোকরাটিকে স্বামী হিসেবে পাবার জন্য সুবর্ণরেখা যে পুরোপুরি বেঁকে বসেছে সে খবর রূপসীর কাছেই পেয়েছিলাম, এবং এসব ক্ষেত্রে শেষ পর্যন্ত যা হয় তাই হয়েছিল। সুবর্ণরেখা তার মুখার্জি পদবী হাডসন নদীর জলে ভাসিয়ে মিসেস মিলনার হয়েছিল। এ হেন ভাগ্নিকে যখন আমরা সকলেই খরচের খাতায় লিখে দিয়েছিলাম তখন রূপসী বেচারার খুব মন খারাপ। মুখে যতই দিদির পক্ষ নিক, দিদি যে শেষ পর্যন্ত বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করবার মানসিক দুঃসাহস দেখাতে পারবে তা সে আশা করেনি। রূপসী আমার কাছে এলে একদিন তাকে জিজ্ঞাসা করলাম, তোরা তো দুঃখ কেন রে? সে আর তুমি বুঝবে কি করে মামা, দিদির বরদের নিয়ে আজকাল বোনেরা কিরকম হই হই করে সে খবর তো আর রাখো না। বাঙালি মেয়েদের জীবনে ওইটুকুই তো রোম্যান্স। তা সত্যি। বেচারা রূপসী কোথায় কোনো রঞ্জিতদা বা সঞ্জীবদার সঙ্গে ঠাট্টা তামাশা করবে, সিনেমায় যাবে, রেস্টুরেন্টে খাবে, থিয়েটার দেখবে, তা না দিদি গাঁটছড়া বাঁধলো এক সাহেবের নেকটাইয়ের সাথে। হ্যাঁ গো মামা, বিলেত আমেরিকায় শালিদের কিরকম পজিশন? রূপসী জিজ্ঞাসা করল। এক কথায় শোচনীয়। শ্যালিকা কি বস্তু তা ওরা বোঝে না? রূপসী প্রশ্ন করেছে। মোটেই নয়,
স্ত্রীর সঙ্গে যত মাখামাখি হাসাহাসি করো, দহরম মহরম রাখো, কিন্তু শ্যালিকা নৈব নৈব চ। লোক নিন্দে করবে, স্ত্রীর ভগ্নীকে থিয়েটারে নিয়ে গেলে নানা কথা উঠবে। বারে, শ্যালিকারা বুঝি মানুষ নয়? তাদের বুঝি জামাইবাবুদের সঙ্গে আউটিং করতে ইচ্ছে হয় না? বেজায় রেগে উঠল রূপসী। মানুষ তো বটেই, কিন্তু মেয়ে মানুষ, সেইটাই তো যত নষ্টের কারণ। আমি ব্যাখ্যা করবার চেষ্টা করি। রূপসীর মুখে অবিশ্বাসের ভাব ফুটে ওঠায় আমাকে উদাহরণ দিতে হলো। বললাম, অমন যে অমন বাঘা ঔপন্যাসিক চার্লস ডিকেন্স, শ্যালিকা প্রীতি ছিল বলে বেচারাকে কত ভুগতে হয়েছিল। কানেকটিকাট না কোথায় এই সেই দিন পর্যন্ত আইন ছিল, স্ত্রী দেহ রক্ষা করলেও স্ত্রীর ভগ্নীকে বিবাহ করা চলবে না। রূপসী মুষড়ে পড়ল। আমি সহানুভূতি জানিয়ে বলি, ইন্ডিয়া ছাড়া কোনো দেশের লোক শালীর মূল্য বোঝে না। না হলে পৃথিবীতে এত দেশ থাকতে শালীবাহন রাজারা ভারতবর্ষে কেন রাজত্ব করতে এসেছিলেন? রূপসী যে কিছু ভাবছে তা আন্দাজ করতে পারছি। অগত্যা জানতে চাইলাম, তুই কি বিদেশে যাবার ফন্দি আঁটছিস নাকি? তাহলে দিদির বাড়িতে উঠতে পারবি না, মেয়েদের কোনো ডরমেটরিতে থাকিস, আর একবার ওদের ওখানে সৌজন্য সাক্ষাৎ বা কার্টসি কল করিস। তারপর যদি দিদি তোকে কোনোদিন ডিনারে ডাকে, সে আলাদা কথা। রূপসী এবার আসল খবরটা ভাঙল। দিদি ওই সাহেব ভদ্রলোককে নিয়ে কলকাতায় আসছে। আরে সাহেব ভদ্রলোক নয়, তোমার জামাইবাবু, আমি মনে করিয়ে দিলাম। সাহেবকে জামাইবাবু বলা যায় না মামা, রূপসীর উত্তর। তাহলে তোর মার অবস্থাটা ভাব, খোদ ইংরেজকে বাবা জীবন বলে বরণ করতে হবে, আদর করে জড়িয়ে ধরে ললাটে স্নেহ চুম্বন দিতে হবে। কিন্তু ব্যাপারটা রসিকতার পর্যায়ে রইল না। ফুলিদি এতদিনে শান্ত হয়েছেন। কপালে যখন সাহেব জামাই রয়েছেই, তখন আর কি করা যাবে? আমাকে ডেকে অনেকক্ষণ ধরে শলা পরামর্শ হলো। বাড়িতে এখন সাজো সাজো রব। শোবার ঘরে নতুন ডিজাইনের খাট বিছানা এলো, সেই সঙ্গে কাঁচের থালা বাসন, কাঁটা চামচ, ডিশ কাপ। সাহেব জামাইয়ের পান থেকে চুন খসলে যে বিরাট কিছু ঘটবে, সবাই তা ধরে নিয়েছে। আমি আর নতুন কি পরামর্শ দেব? ফুলিদি জিজ্ঞেস করলেন, ও দেশে কিভাবে জামাই আদর করে বল না বাপু। বললুম, শাশুড়ি জামাই সম্পর্ক নিয়ে অনেক রসিকতা পড়লেও স্বচক্ষে একটাই কেস দেখেছিলুম। তখন আমি ওমাহার কাছে এক গ্রামে মিসেস ফেনারের বাড়িতে ছিলাম। মিসেস ফেনার একদিন টেলিফোন পেয়ে কার সঙ্গে কথা বললেন, তারপর ফোন নামিয়ে মুখ বেজার করে বললেন, আজ আমার জামাই ডিনারে আসছে। জামাই আপ্যায়নের জন্য ভদ্রমহিলা এবার উঠে পড়ে লাগবেন বলে ভাবলাম। ওমা, কিছুই করলেন না, শুধু গুদম থেকে কয়েকটা বাড়তি আলু এনে সিদ্ধ করতে দিলেন। টেবিলে জিনিসপত্র সাজাতে সাজাতে ঘড়ির দিকে তাকিয়ে মিসেস ফেনার বললেন, আমার জামাইয়ের আসবার সময় হয়ে গিয়েছে। তোমাকে সাবধান করে দিচ্ছি, ডিনার টেবিলে বসে যথেষ্ট খাবার প্রথমেই নিজের প্লেটে তুলে নিও। ছোকরার এতই লোভ এবং ব্যাড ম্যানার্স যে টেবিলের 12 আনা আলু নিজের প্লেটেই তুলে নেবে। আমি তো তাজ্জব, জামাই দুটো আলু খাবে তাতেও শাশুড়ির বিরক্তি। আর আমাদের দেশে এটা খাও ওটা খাও, না হলে মাথা খাও বলে শাশুড়ির সে কি মিনতি। ফুলিদি বলেন, বাজে বকিস না, সাহেবরা যেসব খাবার খায় সেসব তোর আত্মেও জানি না। তুই কি হোটেল থেকে কিছু আনিয়ে দিবি? আমি বললাম, কি বিপদ বলো দেখি, ছোকরা ঠিক জামাই ষষ্ঠীর দিনই কলকাতায় অ্যারাইভ দিচ্ছে। ফুলিদি অগত্যা জামাই ষষ্ঠীর ব্যবস্থা পাকা করে রাখছেন। শুধু বললেন, হোটেল থেকে আর যাই আনিস বাপু, দয়া করে গরুর মাংসটি নয়। উফ, খুকি যে আমাকে কি বিপদে ফেললো।
রূপসী মুখে যতই তড়বড় করুক, এবার একটু ঘাবড়ে গেল। আমাকে আড়ালে ডেকে বলল, একে তো হুড়হুড় করে ইংরেজি বলতে অভ্যস্ত নই, তারপর মা বলছে আদর আপ্যায়নের ভারটা পুরো আমাকেই নিতে হবে। ফুলিদির জামাই যেদিন কলকাতায় পৌঁছলো সেদিন বিশেষ কাজে আমাকে কলকাতার বাইরে থাকতে হয়েছিল। দিন পাঁচেক পরে হাওড়ায় ফিরে এসে ছুটলাম ফুলিদির বাড়িতে। আমাকে দেখেই সহাস্য রূপসী চিৎকার করে উঠল, মামা তুমি এসে গিয়েছো? লিন্ডসেদাকে রোজই তোমার কথা বলছি। বেজায় খুশি খুশি ভাব দেখছি, ব্যাপারটা কি? আমি জিজ্ঞেস করি। দিদির বরটি না ভারী ভালো মানুষ, নিজেই বলেছেন লিন্ডসেদা বলে ডাকো। জামাই দেখে আমি তাজ্জব। একটি সাদা ধবধবে বিনয়ী ছোকরা পাঞ্জাবি এবং পাজামা পরে আমাদের ঘরে ঢুকলো। আমি করমর্দন করতেই যাচ্ছিলাম, কিন্তু ছোকরা ডন বৈঠকের স্টাইলে ঘচাং করে মেঝেতে বসে পড়ে আমার পদধূলি নিল। লিন্ডসে মিলনার বলতে মানস নেত্রে যে সাহেবনন্দনের ছবি দেখেছিলাম তার সঙ্গে ফুলিদির জামাইয়ের একটুও মিল হলো না। অত্যন্ত সৌম্য চেহারা, চোখ দুটি শান্ত, কথাবার্তাও বেশ নম্র। দোষের মধ্যে মাথায় সামান্য একটু টাকের ইঙ্গিত দেখা দিয়েছে। আমাদের ভাগ্নির তুলনায় জামাইয়ের চেহারা কার্তিকের মতো। জামাই বলল, আপনাকে যেভাবে শ্রদ্ধা জানালাম তা ঠিক হয়েছে তো? 110% ঠিক হয়েছে, আমি জানাই। অনেক দিন পরে প্রণাম পেলাম। আজকালকার ছেলেরা ওপাট তুলেই দিয়েছে। বাবা মা কাউকে প্রণামের হুকুম করলেও বিপদে পড়ে যান, কারণ আধুনিক ছেলেরা যা টাইট চোঙা প্যান্ট পরে, 15 ডিগ্রি বেঁকতে গেলেই পেছনের সেলাই কেটে যাবে। লিন্ডসে এমনভাবে হাসলো যে বুঝলাম সে আমার কথা বিশ্বাস করছে না। সে বলল, ইন্ডিয়াই একমাত্র দেশ যেখানে হাজার হাজার বছর ধরে ট্র্যাডিশন একইভাবে চলেছে। বেচারাকে কে বলবে, হাজার বছর তো দূরের কথা, 2-3 মাস অন্তরই আজকাল স্টাইলের কায়দা কানুন পাল্টাচ্ছে। রূপসী এবার আমাকে বিপদে ফেললো। জামাইবাবুকে বলল, আপনার কোয়েশ্চেনটা করুন, মামা টপ করে উত্তর দিয়ে দেবেন। আমার তো প্রেস্টিজ পাংচার হওয়ার অবস্থা। ছোকরা নোট বই খুলে জানতে চাইল সাষ্টাঙ্গ প্রণামের 8টি অঙ্গ কি কি। এই নিয়ে কোনোদিন মাথা ঘামাইনি। আধুনিক পাঠক পাঠিকাদের এ বিষয়ে কোনো কৌতূহল নেই। ইজ্জত বাঁচাবার জন্য বললাম, হ্যাঁ হ্যাঁ জানতাম বটে, তবে ঠিক মনে করতে পারছি না। রূপসীকে জিজ্ঞেস করলাম, তোদের বাড়িতে পুরোহিত দর্পণ, পাঁজি ইত্যাদি কিছু আছে? ওসবের বালাই আজকাল কোনো বাড়িতেই থাকে না। মান রক্ষার জন্য শেষ পর্যন্ত অগতির গতি আমাদের সমস্ত জ্ঞানের আধার খবরের কাগজ অফিসের রেফারেন্স অফিসার নকুল চাটুর্যকে ফোন করলাম। নকুলবাবু চটপট বললেন, আয়ুর্বেদের অষ্টাঙ্গ হলো শল্য, শলাকা, কায় চিকিৎসা, ভূতবিদ্যা, কৌমার ভৃত্য, অগধতন্ত্র, রসায়নতন্ত্র এবং বাজিকরণ। আপনি তো গল্পের লাইনের লোক, নিশ্চয়ই অষ্টাঙ্গ মৈথুনের ডিটেলস জানতে চান। লিখে নিন, স্মরণ, কীর্তন, কেলি, প্রেক্ষণ, গুহ্যভাষণ, সংকল্প, অধ্যাবসায় এবং ক্রিয়া নিষ্পত্তি। না নকুলবাবু, এখন আমি গল্প লিখছি না, আমার জামাইয়ের একটা প্রশ্নের উত্তর জানতে চাই। সাষ্টাঙ্গ প্রণাম কাকে বলে? নকুলবাবু হা হা করে হেসে ক্ষমা প্রার্থনা করে জানালেন, জানু, পদ, পানি, বক্ষ, বুদ্ধি, শির, বাক্য এবং দৃষ্টি, এই অষ্টাঙ্গ দিয়ে একসঙ্গে প্রণামের নাম সাষ্টাঙ্গ প্রণাম। লিন্ডসে বলল, ওয়ান্ডারফুল। একটি প্রণাম মানে সমস্ত দেহ এবং মনের সিম্ফনি। সাষ্টাঙ্গের মধ্যে বাক্য, বুদ্ধি এবং দৃষ্টিও রয়েছে। আমার কথাগুলো দ্রুত নোটবুকে লিখে নিয়ে এসে বলল, আপনারা সহজেই যা স্মরণ রাখতে পারেন তা আমি ভুলেই যাই, কিছু মনে করবেন না।
রূপসী বলল, লিন্ডসে দাদাকে একবার সুনীতি চাটুর্যের কাছে নিয়ে যাবেন। দাদা জানতে চান এই লিন্ডসে কথাটা বাংলাদেশে বহু ব্যবহারের পর কেমন দাঁড়াবে। আমি বললাম, তোর যদি উচ্চারণ করতে অসুবিধা হয় লিন্ডুদা বলে ডাক। সুনীতিবাবু এখন কলকাতার বাইরে ফরেন ট্যুর করছেন। জামাইকে নিয়ে মাতামাতি করছি, কিন্তু মেয়ের দেখা নেই। রূপসী বলল, দিদি ফ্রি স্কুল স্ট্রিটে হেয়ার ডু করতে, অর্থাৎ চুল ছাঁটতে গেছে। চুল ছেঁটে সুবর্ণরেখা এবার হাজির হলো। আমাদের ভাগ্নির গায়ের রং যে কতটা কালো তা লিন্ডসে বাবাজির পাশাপাশি দেখে বুঝতে পারলাম। নাইলনের টাইট প্যান্ট পরা একটা অদ্ভুত ড্রেস করেছে সুবর্ণরেখা। চুল ছেঁটে পুরোপুরি মেম সাহেব হওয়ার চেষ্টা করছে সে। সুবর্ণরেখা বলল, কলকাতার দোকানগুলো একেবারে খারাপ হয়ে গিয়েছে মামা। ফেসিয়াল মাসাজ কাকে বলে জানেই না। চীনে মেয়েরা আমার মুখটা খামচিয়ে দিল। রূপসী বলল, জানো মামা, কালকে যা হলো না, গ্রেট। আমরা পার্ক স্ট্রিটের ম্যাড হাউসে গিয়েছিলাম। ডিস্কো থেকে দিদির সঙ্গে লিন্ডসেদাকে দেখে ওখানকার বহু দিশিত ট্যারা গান না শুনে আর চোখে শুধু লিন্ডসে দেখাচ্ছে, একেবারে লালা পড়ছে যাকে বলে। দিদিকে ওরা যে কি হিংসে করছিল তোমায় কি বলবো। সুবর্ণরেখা মিটমিট করে হাসল। সত্যি মামা, পার্ক স্ট্রিট পাড়ার ইন্ডিয়ান মেয়েগুলো সাহেবদের জন্য পাগল। লন্ডনের কুলি পেলেও বিয়ে করে ফেলতে পারে। রূপসী বলল, আরও কিছুক্ষণ থেকে মজাটা দেখবার ইচ্ছে ছিল, কিন্তু লিন্ডসেদার আবার ওসব নাচ গান ভালো লাগে না। আমাদের টেনে নিয়ে গেলেন দক্ষিণেশ্বরে। ওর কথা ছেড়ে দাও তো, সব কিছুতেই বাড়াবাড়ি। বলে কি না জেনুইন সাহেবী চালচলন নাকি এখন ক্যালকাটা ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। হাজার হোক সম্পর্কে শ্বশুর, তাই সাহেব জামাইকে শ্যালিকার হাতে সমর্পণ করে আমি ফুলিদির কাছে এলাম। রান্নাঘরে বসে ফুলিদি তখন গলদঘর্ম হচ্ছেন। তোমার তো হোটেল থেকে খাবার আনবার কথা ছিল, ফুলিদিকে আমি জিজ্ঞেস করি। একগাল হেসে ফুলিদি বলেন, এ জামাই আগের জন্মে ভাটপাড়ার বাউন ছিল রে, পেঁয়াজ পর্যন্ত খায় না, আমাকে দুবার করে রাঁধতে হচ্ছে। আমার মেয়ে দুটির তো আবার পেঁয়াজ রসুন ছাড়া মুখে কিছুই রোচে না। সারা জন্ম ওদের টেবিল চেয়ারে খাবার অভ্যেস। এখন জামাইয়ের ইচ্ছে অনুযায়ী সবাইকে মেঝে বসে সাবেকি কায়দায় খেতে হচ্ছে। বাচ্চা আমার কোত্থেকে আচমন পর্যন্ত শিখে এসেছে। এরপরে দিদির সঙ্গে আবার দেখা হয়েছে। দিদি যে জামাইয়ের ব্যবহারে মুগ্ধ তা তার মুখের ভাব দেখেই বুঝতে পারি। ফুলিদি আজকে বলেই ফেললেন, প্রথমে বড্ড ভয় হয়েছিল জানিস, কিন্তু খুকি ছেলে পছন্দ ভালোই করেছে। বড় বিনয়ী, আমার সঙ্গে ভাঙা ভাঙা বাংলা ছাড়া কথাই বলবেন না। দুজনের যে বেশ মনের মিল হয়েছে তাও বুঝতে পারি। খুকির কথার অবাধ্য হয় না। কথায় কোথায় কোন শ্লোক পড়েছে, যে গৃহে মেয়েদের কথা চলে সেখানে লক্ষ্মী বিরাজ করেন। রূপসী বলল, দিদির তো আজকাল শাড়ি পরতে অসুবিধা হয়, সব সময় স্ল্যাক্স পরে। জামাইবাবু কিন্তু স্যুটের ধার কাছ দিয়ে যায় না, পাজামা পাঞ্জাবি এবং চপ্পল পরেই বসে থাকেন। সুবর্ণরেখা বলল, এখানে আসবার আগে ও দিন রাত এদেশের সামাজিক রীতিনীতি আচার ব্যবহার সম্পর্কে পড়াশুনো করেছে। যত বলি এসব আজকাল ইন্ডিয়াতে চালু নেই, বিশ্বাসই করে না। আমাকে জ্বালিয়ে মারে, হাজার রকমের প্রশ্ন করে। রূপসী বলল, এ পাড়ার অনেক মেয়ে ভাবছে সাহেব বর বাগাবার লোভে দিদি নিজে গায়ে পড়ে অজানা ছেলেদের সঙ্গে মিশেছে। মোটেই তা নয়। লিন্ডসেদাই ভারতবর্ষের সংস্কৃতি সম্বন্ধে দিদির কাছে খবরাখবর নিতেন। এর আগে কোনো ইন্ডিয়ান মেয়ের সঙ্গে ওর আলাপ হয়নি। জামাই যে ইতিমধ্যেই কিছুটা সংস্কৃত শিখেছে এবং রীতিমতো বাংলা পড়তে আরম্ভ করেছে সেটা জেনে আমি চিন্তিত হয়ে পড়লাম। কারণ আমার সংস্কৃত বিদ্যে তেমন সুবিধের নয়,
এবং জামাইয়ের কাছে কোন মামা শ্বশুর বেইজ্জত হতে চায়? জামাই কিন্তু আমাকে অন্য ব্যাপারেও লজ্জা দিল। বলল, একটা মতবাদ আছে যে নাটক, নভেল, উপন্যাস ছাড়া আর কোথাও দেশের মানুষের প্রকৃত ছবি পাওয়া যায় না। আধ্যাত্মিক দেশ এই ভারতবর্ষ। যুগ যুগান্ত ধরে কত রকমের সাধনা এখানে হয়ে চলেছে। এই কিছুদিন আগেই তো শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, তারপর শ্রী অরবিন্দ। কয়েকখানা বাংলা উপন্যাসের নাম করুন যেগুলো পড়লে এই স্পিরিচুয়াল ভারতবর্ষ সম্বন্ধে কিছু জানতে পারবো। ভেবেচিন্তে খবর দেব বলে আমি প্রশ্নটা এড়িয়ে গেলাম, কারণ আধ্যাত্মিক ভারতবর্ষ কোনো বাংলা উপন্যাসে প্রাধান্য পেয়েছে বলে আমার অন্তত জানা নেই। আজকাল প্রায়ই সমস্ত গল্প উপন্যাসের স্পিরিটের কথা আছে, কিন্তু সে হলো বোতলের স্পিরিট, দিশি ধেনো থেকে আরম্ভ করে স্কচ হুইস্কি পর্যন্ত। শুধু আধ্যাত্মবাদ কেন, ট্র্যাডিশনাল ভারতবর্ষের দর্শন, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা আমাদের সাহিত্যে প্রতিফলিত হয় না। লিন্সের সঙ্গে যতই আলোচনা করছি ততই আমার দুশ্চিন্তা বেড়েছে। বেচারা যে ভারতবর্ষের খোঁজ করছে, কোথায় পাবো তারে? আমরা যে পরিবেশ জীবন কাটাই সেখানে ওসবের নামই শোনেনি কেউ। ফুলিদি কিন্তু বেজায় খুশি, শুধু মাঝে মাঝে ভয় পান জামাইয়ের যা হাবভাব শেষ পর্যন্ত বিবাগী না হয়ে যায়। ফুলিদি একদিন টেলিফোন করে বললেন, শঙ্কর, তুই শুনে খুশি হবি, খুকির বর এখানকার বিশ্ববিদ্যালয়ে একটি চাকরি পাচ্ছে। খুকিও কিছু একটা জোগাড় করে নিতে পারবে। তাহলে আমার আর দুশ্চিন্তা থাকে না। আমেরিকা কি এখানে? অনেক দূর। আমিও আনন্দ প্রকাশ করলাম, কিন্তু তারপর মনে পড়ে গেল এর খারাপ দিকও রয়েছে। কিছুদিন পরে খবর পেলাম লিন্সে বাবাজীবন ধুতি পাঞ্জাবি পরে বাজারে গেলে লোকে আর চোখে দেখে, অনেকে সন্দেহ করে। সাহেবরা কুলির মাথায় ঝুড়ি চাপিয়ে নিউ মার্কেটে বাজার করবে, থলি হাতে গড়িয়াহাটায় কেন? পাড়ার চায়ের দোকানে লিন্সেকে বসতে দেখলেও লোকে ঘাবড়ে যায়। ফার্পো এবং ফ্লুরিস ছাড়া নাকি সাহেবদের মানায়ই না। সাহেবরা মোটর না চালিয়ে সাইকেল চড়বে, এ দৃশ্য সুশিক্ষিত ইন্ডিয়ানদের কাছেও অসহ্য। লিডসে যখন সাইকেল চালিয়ে কলেজে যায় তখন পাবলিক ভাবে লোকটা না হয় পাগল না হয় স্পাই। মাঝে মাঝে বারওয়েল সাহেবের কথা মনে পড়ে যায়। সহজভাবে সাধারণের সঙ্গে মিশতে গিয়ে তিনিও বেশ ধাক্কা খেয়েছেন। উলঙ্গ ভিখারির ছেলেকে রাস্তায় কাঁদতে দেখে সাহেব একবার তাকে কোলে তুলে নিয়েছিলেন। সেই দেখে রাস্তার অনেকে মন্তব্য করেছিল, সাহেবটা পাগল। সাহেবের কাছে কয়েকজন ভারত প্রেমিক বিদেশি আসতেন, তাদের অবস্থা দেখেও আমার মনে হতো যেসব বিদেশি আমাদের জুতোর তলায় রাখে তাদেরই আমরা বেশি সম্মান করি। শ্বেতাঙ্গকে প্রভু ছাড়া অন্য কোনো রূপে আমরা এখনো দেখতে শিখিনি। যারা আমাদের সঙ্গে সমভাবে মিশতে চেয়েছেন এবং সাধারণ মানুষকে ভালোবাসতে গিয়েছেন তারা বিপদে পড়েছেন। নির্লজ্জভাবে আমরা সেই সব উদার প্রাণ বিদেশিদের কাছে গ্রহণ করেছি এবং প্রতিদানে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ছাড়া কিছুই তাদের দিইনি। ডেভিড হেয়ার, সিস্টার নিবেদিতা, দীনবন্ধু অ্যান্ড্রুজ থেকে আরম্ভ করে বারওয়েল সাহেব পর্যন্ত অসংখ্য প্রমাণ দাখিল করা যায়। বিদেশের স্বজাতি বড় সাহেবদের সান্নিধ্য হারিয়ে এবং দরিদ্র ও দারিদ্র পরিবৃত হয়ে এরা এমন এক বিচিত্র নিঃসঙ্গ জীবন যাপন করেছেন যা সত্যিই বেদনাময়। অথচ এরা মুখ ফুটে কখনো তা স্বীকার করেননি, বরং হাসি মুখে স্বজাতির অপকর্মের পাপস্খালনের চেষ্টা করেছেন। ম্যাক্স মুলার যদি ইন্ডিয়ায় আসতেন তাহলে কত ভোগান্তি তাকে সহ্য করতে হতো কে জানে। ইদানিংকালে হিপিদের সম্বন্ধেও আমাদের ঘেন্না, যেহেতু তারা খালি পায়ে নোংরা জামা পরে আমাদের দেশের কোটি কোটি লোকেদের মতো অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায়। এরা যদি অনেক টাকা খরচা করত, বিরাট বিরাট গাড়িতে ঘুরে বেড়াতো, গ্রেট ইস্টার্নের ঠান্ডা ঘরে বসে বোতল বোতল হুইস্কি ওড়াতো, তাহলে আমাদের মোটেই আপত্তি থাকতো না। যে সাহেব রিক্সা চড়ে, নিজের মোট নিজে বয়, পাইস হোটেলে ভাত খায়,
তাদের সম্বন্ধে আমাদের কোনো আগ্রহ নেই, তাদের আমরা পছন্দ করি না। কলোনিয়াল যুগে তৈরি সাহেবদের ভাবমূর্তির সঙ্গে তারা মেলে না। শ্বেতাঙ্গকে হয় প্রভু না হয় দেবতা ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। আমাদের এই অভাগা দেশকে নীরবে ভালোবেসে কয়েকজন বিদেশি কিভাবে স্বজাতির বিদ্রূপ এবং আমাদের অবহেলার পাত্র হয়েছেন তা লিপিবদ্ধ করলে মহাভারত হয়ে যাবে। প্রমাণ হবে যে এখনো আমরা সমানভাবে মিশতে শিখিনি। লিন্ডসে মিলনার সম্বন্ধেও আমার ওই রকম একটা দুশ্চিন্তা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে সামান্য অধ্যাপনা করে তাকে মধ্যবিত্ত জীবন যাপন করতে হবে। সে নিজে তা বরদাস্ত করলেও আমরা তা পারবো না। সে আমাদের যত ভালোবাসবে আমরা তাকে তত অবহেলা করব। কিন্তু মুখের ওপর এসব কিছু বলিনি। প্রাণ যা চায় তা করবার স্বাধীনতা ইউরোপ আমেরিকার নাগরিকরা এখনো উপভোগ করে। পরম ভোগের মধ্যেও ওদেশে তাই মাদার তেরেসারা জন্মগ্রহণ করেন। অথচ আমাদের আধ্যাত্মিক ভারতবর্ষে রামকৃষ্ণ মিশনে যোগদানের যথেষ্ট সন্ন্যাসী পাওয়া যায় না। আমাদের ডাক্তাররা বাড়তি টাকার লোভে মার্কিন মুলুকে কিংবা কানাডায় ছোটে, আর কুষ্ঠ রোগীর ক্ষত মুছিয়ে দেবার জন্য পুরুলিয়ার হাসপাতালে সাহেব ডাক্তার ও নার্সের অভাব হয় না। পশ্চিমী সভ্যতার এই অন্তর্নিহিত শক্তির দিকটা আমাকে বিস্মিত করে। শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। লিন্ডসে মিলনার এখানে চাকরিতে যোগ দিয়েছিল। ছাত্ররা ওকে নিয়ে রসিকতা করত, কারণ সাষ্টাঙ্গ প্রণাম কাকে বলে এই প্রশ্নের উত্তর ছাত্ররা দিতে না পারলে সে রীতিমতো দুঃখ পেত। ক্লাসে সে বলতো, তোমরা নিজেদের আবিষ্কার করো, আত্মবিস্মৃত জাতি কখনো দ্রুত এগিয়ে যেতে পারে না। সৌভাগ্যক্রমে জামাই সম্বন্ধে আমার দুশ্চিন্তা দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক মাস পরেই শুনলাম লিন্ডসে মিলনার কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। রূপসী টেলিফোনে বলল, লিন্ডসেদার মোটেই যাবার ইচ্ছে ছিল না, কিন্তু এখানকার জল হাওয়া দিদির একেবারে সহ্য হচ্ছে না। এখানকার বাসে ট্রামে যা ভিড়, রাস্তাঘাটে যা ময়লা, খাবারের যা ভেজাল, তা দিদির পক্ষে বরদাস্ত করা আর সম্ভব নয়। লিন্ডসেদাকে জোর করে চাকরি থেকে ছাড়িয়ে নিয়ে দিদি শ্বশুরবাড়ির দেশ নিউ ইয়র্কে ফিরে যাচ্ছে। শেষ করলাম সুবর্ণরেখার স্বামী বলে একটি অসম্ভব সুন্দর গল্প, শঙ্করের যেখানে যেমন থেকে। আশা করি আপনাদের সকলের আমার এই ক্ষুদ্র প্রয়াস ভালো লেগেছে। নমস্কার সকলকে এবং ধন্যবাদ শোনার জন্য।